পিড়িতে ভাল লাগে না আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর আলগা পিড়িতে ভাল লাগে না আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর বেশি বুঝিলে সুখ থাকে না আর ভালোবাসি তোমায় আমি শুধুই তোমায় ভালোবাসি তোমায় আমি শুধুই তোমায় কইরো না গো ছলা কলা মিথ্যায় অভিনয় মনের ভুলে প্রকাশ পাবে তোমার পরিচয় কইরো না গো ছলা কলা মিথ্যায় অভিনয় মনের ভুলে প্রকাশ পাবে তোমার পরিচয় এক মনে কত বিনিময় করবা তুমি আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর ভালোবাসি তোমায় আমি কেন বোঝো না আমার মনের ফুল বাগানে তোমার বিছানা ভালোবাসি তোমায় আমি কেন বোঝো না আমার মনের ফুল বাগানে তোমার বিছানা আর কেউ নাই রে আপনার ভালোবাসিবার কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর আরে আলগা পিড়িতে ভাল লাগে না আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর কত পিড়িত আইলো গেল তুমি বন্ধু আর বেশি বুঝিলে সুখ থাকে না আর ভালোবাসি তোমায় আমি শুধুই তোমায় ভালোবাসি তোমায় আমি শুধুই তোমায় অসাধারণ এক অনুভূতি পেলাম শুরুতেই এত সুন্দর একটা পরিবেশ তার মাঝে এই ধরনের একটা গান এবং মনে হচ্ছিল একদম মাটির উপর দাঁড়িয়ে মাটির সুরে মাটির একজন মানুষের গান শুনছি মাকটুন একটু জানতে চাই যে এই যে গান গাইছেন দর্শকের ভালোবাসা পাচ্ছেন এই গানকে আপনার সঙ্গী করলেন ঠিক কবে থেকে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আর কি মোটামুটি গানের প্রতি আসলে আমার একটা ভালোবাসা জন্মায় এবং তখন থেকেই একটু আর কি শুরু করা আর কি তো এইচএসসি কমপ্লিট করে আমি আসলাম ময়মনসিংহ ভর্তি হইলাম তো এরপরে আসলে মূলত গানটাকে একদম মানে ভালোভাবে শুরু করা এই যে ছোটবেলায় যখন গানটা গাইতে চাইতেন বা গানের সঙ্গে আপনি থাকবেন এই ধরনের একটা চিন্তা যখন আপনার ছিল এক্ষেত্রে কি আপনার পরিবারের সাপোর্ট ছিল হ্যাঁ অবশ্যই আমার আব্বু আম্মু অনেক সাপোর্টিভ তারা আসলে এই মিউজিক ব্যাপারটাতে আমাকে অনেক হেল্প করছে আর কি আমি যদি একটু জানতে চাই যে এই যে আপনার মিউজিক যাত্রা এই যাত্রায় যদি কয়েকটা মানুষকে আপনি স্মরণ করতে চান আপনি কাদের স্মরণ করবেন প্রথমে তো আমার আব্বু এবং আম্মা তারা আমাকে অনেক হেল্প করছে এই বিষয়ে আর কি সাপোর্ট দিছে আর অন্য ফ্যামিলি তো আসলে অনেক মানে বাধা সৃষ্টি করে আসলে এই মিউজিক নিয়ে আর তারপরে আমি একটা মানুষকে হচ্ছে খুবই কৃতজ্ঞতা জানাবো সে হচ্ছে আমার একটা ভাই ওনার নাম হচ্ছে সাগর ভাই উনি একদম সৌদি প্রবাসী আর কি তো মূলত আমার সঙ্গীত জীবনের প্রথম ইনস্ট্রুমেন্ট সে কিনে দেয় এবং আসলে সে অনেকটা ইন্সপায়ার করে আমাকে যে আসলে তোমার মধ্যে এমন কিছু আছে তুমি পারবা তুমি হচ্ছে শেখো ইভেন এমনও হয়েছে যে আসলে পরিবার থেকে ওইভাবে আসলে এটা শেখার জন্য তো আসলে একটা
কষ্ট লাগে, এই কষ্টটা আসলে পরিবার থেকে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু কিন্তু ওই ভাইটা শুধু এটা কিনেই দিছে না, একদম আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটুকু টাইম আমি শিখেছি এবং শেখার জন্য যে কষ্টটা, উনি এই কষ্টটা পর্যন্ত দিয়ে দিত আর কি। ওনাকে এইটা ঠিক কত বছর আগের ঘটনা? 3 বছর আগের ঘটনা। আচ্ছা, তো এখন যখন আপনাকে এই অবস্থানে দেখছে এবং আপনার গান যখন শ্রোতারা পছন্দ করছে, এই ভালোবাসার বিষয়টা যখন সৌদি আরবে সেই বড় ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে, আসলে এখন ভাইয়ের অনুভূতি কি? সে আসলে অত্যন্ত খুশি, মানে আমি আসলে তার যে এক্সপেকটেশনগুলো ছিল আমার কাছ থেকে, আমি সেই এক্সপেকটেশনগুলো সব কিছু মানে মোটামুটি যতটুকুই হয়েছে পূরণ করতে পারছি, এবং এখনও অনেক অ্যাপ্রিসিয়েট করে সামনে আগানোর জন্য। মানে যে কোনো টাইপের হেল্প আমি তার কাছ থেকে এখনও পাই আর কি। মাকনুন, এই যে বলছেন ভাইয়ের কথা, ভাইয়ের স্বপ্ন তো পূরণ করলেন, আপনার স্বপ্নটা আসলে কি? আসলে প্রত্যেকটা মানে সিঙ্গারেরই স্বপ্ন থাকে, সে একটা ভালো জায়গাতে যাবে, গান গাবে। তা আমার আসলে মানে অন্য কোনো না, সবার মতো আমারও স্বপ্ন একজন ভালো সিঙ্গার হব। আসলে জনপ্রিয় হওয়া আর ভাইরাল হওয়া বিষয়টা তো এক না। রাইট। এখন আপনি ভাইরাল শিল্পী হয়ে থাকতে চান, নাকি আপনি একজন জনপ্রিয় শিল্পী হয়ে শ্রোতাদের হৃদয়ে থাকতে চান? আমি অবশ্যই চাইবো একজন জনপ্রিয় শিল্পী হয়ে শ্রোতাদের হৃদয়ে থাকতে, কারণ ভাইরাল ব্যাপারটা আসলে আসে হুট করে আর হুট করে চলে যায়। এটা আসলে আমার চাওয়া না, আমার চাওয়া হচ্ছে আমার গান যে কয়েকজনই শুনুক, তাদের যেন হৃদয়ে আমি থেকে যাই সবসময়ের জন্য। আমরাও চাই আপনার গান শ্রোতাদের হৃদয়ে থাকুক। আর যেহেতু এত সুন্দর একটা লোকেশনে আমরা আছি, নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক এই মুহূর্তে এই পরিবেশে কোন গানটি আপনার মাথায় ঘুরছে? এই পরিবেশে একটা গান মাথার মধ্যে ঘুরছে, বন্ধু তুমি আই বাইরে বলে। শুনে আসি আমরা গানটা। আচ্ছা, ঠিক আছে। বন্ধু তুমি আয় বাইরে বলে, আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার চাইয়াও তুমি আইলা না রে, আইবার চাইয়াও তুমি আইলা না রে, বন্ধু তুমি আয় বাইরে বলে, আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার চাইয়াও তুমি আইলা না রে, আইবার চাইয়াও তুমি আইলা না রে। আষাঢ় মাসে গঙ্গের ভাটি, আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে, আষাঢ় মাসে গঙ্গের ভাটি, আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে, একটাও চিঠির উত্তর দিলা না রে। ভাদ্র মাসে তালের পিঠা, কার্তিক মাসে শসা মিঠার, বন্ধু দেশে আইসাও তুমি খাইলা না রে, আরে ভাদ্র মাসে তালের পিঠা, কার্তিক মাসে শসা মিঠার, বন্ধু দেশে আইসাও তুমি খাইলা না রে, আরে বন্ধু তুমি আই বাইরে বলে, আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার চাইয়াও তুমি আইলা না রে, আইবার চাইয়াও তুমি আইলা না রে, আইবার চাইয়াও তুমি
মাকনুন, আপনার কি এমন কোনো বন্ধু আছে যে আসতে চেয়ে আসেনি? আসলে ওইভাবে এখনো এরকম কোনো বন্ধু নেই আর ওইভাবে কি। এখনো কোনো বন্ধু নেই, নাকি সেই বন্ধুকে আপনি সামনে আনতে চান না? আমার একজন খুব ক্লোজ বন্ধু বলেন, ছোট ভাই বলেন, সে হচ্ছে সে, তাকে তো নিয়ে আসছি। না, আমরা তো তৌমিককে আমাদের সঙ্গে পেয়েছি, আমরা তো তৌমিকের কাছ থেকে শুনবো আপনাদের বন্ধুত্বের গল্প। বাট একটা মানুষের জীবনে চলার পথে তো অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়, আমাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব ভেঙে যায়। একটা দূরত্ব তৈরি হওয়ার পর যে একটা মানসিক অবস্থায় থাকে, ঠিক তখনই কিন্তু একটা মানুষ এই ধরনের গান লিখতে পারে বা গাইতে পারে, যে বন্ধুর আসার অপেক্ষা তার রয়ে গেছে। সেই ধরনের জীবন চলার পথে আপনার কখনো কোনো বন্ধুর দেখা পেয়েছেন? আসলে আমার যারা ছোট থেকে একদম ফ্রেন্ড ছিল, এখনও তাদের সাথে আমার খুব গুড রিলেশন। ওই রকম আসলে মানে কোনো বন্ধুর সাথে ডিস্টেন্স হয়ে গেছে এরকম আসলে কেউ নেই। আচ্ছা, বুঝতে পারছি। তৌমিক, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে দুজন একসঙ্গে দেখছি যে অনেকক্ষণ থেকেই নিজেদের মধ্যে গল্প করছেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যেমন, এবং এই যে একসঙ্গে আপনারা গান করছেন, এই দুজনের বন্ধুত্ব কিভাবে শুরু হলো? আসলে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে। তখন আমরা টুকটাক বাজাইতাম আর কি, মানে টুকটাক, সেও নতুন আমিও নতুন। এক বড় ভাইয়ের এখান থেকে পরিচয়, তারপরে একদিন মাকরুনের সাথে আমার পার্কে দেখা হয়েছিল। মানে আমি বলছি যে চলো আমরা দুজন একসাথে শুরু করি, দেখি আমরা আস্তে আস্তে মিলাইতে পারি কিনা। আমারও বেসিক কম ছিল, ধারণা কম ছিল, মানে ও তখনও শিখতেছিল। বাট আমার সুরযন্ত্র না বাজাই না অনেকদিন ধরে, কিন্তু আমি তাল যন্ত্রতে এক্সপার্ট। তারপরে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল এভাবেই। আর পার্কের একটা কোনায় গিয়ে আমরা মানে মিউজিকটা করতাম আর কি, সেইগুলো বাজাতাম, আমি গিটার বাজাতাম। এভাবে শুরু করতে 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 আজ এই পর্যন্ত। আচ্ছা, আপনি মাকনুনের মধ্যে কি দেখেছিলেন যে আপনার মনে হলো আপনারা দুজন একসঙ্গে গাইবেন? এটা হলো বিশ্বাস মানুষের উপর বিশ্বাসটাই আসল। কারণ আমি অনেক মানুষ দেখেছি যে যারা মিউজিকটা করে, তারা যখন উপরের লেভেলে উঠে যায়, তখন নিচের মানুষ যে তাকে সাহায্য করছে তারে মানে পাত্তা দেয় না, এরকম কিছু। মানে আমি তারপর বিশ্বাস পাইছি, সেই জন্য আর কি তার পিছনে মানে তার সাথে আছি আজ পর্যন্ত। আসলে আমাদের জীবনে বিশ্বাসটা তো অনেক বড় একটা বিষয়। বিশ্বাস ছাড়া, আসলে বিশ্বাসের উপর না দাঁড়ালে আমরা জীবনকে এগিয়ে নিতে পারি না। তো এই যে আপনাদের যতদিনের আসলে সঙ্গীত যাত্রা, এর মধ্যে কোনো বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে? না না না, তেমন কিছু আজ পর্যন্ত কিছু হয় নাই, না হলে ওর কাছে জিজ্ঞেস করেন। মানে আপনাদের দুজনের মধ্যে এখনো থার্ড পার্সন কেউ আসেনি? না না, থার্ড পার্সন কেউ আসেনি। আমরা আসলে প্রায় গত 2 বছর যাবত একসাথে আছি, একসাথে মিউজিক করতেছি। আসলে ব্যাপারটা হচ্ছে মিউজিকের মানুষগুলো আসলে খুব হিংসাহিংসি করে একজন আর একজনকে, যে আমার থেকে সেও বড় হয়ে যাচ্ছে, আমার থেকে সে বড় হয়ে যাচ্ছে। আসলে এই ব্যাপারটা আসলে আমাদের দুজনের মধ্যে কারোরই নাই। আর আমরা নিঃস্বার্থভাবে দুজনে একসাথে যতটুকু পারি কাজ করতেছি মানে মানুষের ভালোবাসা যখন দিচ্ছি আর বড় কি। হবেন দুজন একসঙ্গে বড় হতে চান? একদম একদম। আচ্ছা, আমরা তো মাকনুনের গান শুনলাম, এবার একটু তৌমিক আপনার একটা গান শুনতে চাই। আরে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যা। আরে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর, কোনদিন জানি সেই ঘর ভাঙা পরে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর, কোন দিন জানি সেই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে,
ভাবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। কহিও দয়ালের ঠাই, হে তোরির ভরসা নাই। কহিও দয়ালের ঠাই, হে তোরির ভরসা নাই। লাহুর দরিয়া দিতে পারি, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। যখন গানটা শুনছিলাম মনে হচ্ছে আমি গানটার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। দুজনের একসঙ্গে ডুয়েট, মানে এত ভালো কমিউনিকেশন। নিশ্চয়ই এই বন্ধুত্বের গভীরতা হতে অনেক বিশ্বাসের প্রয়োজন হয়েছে এবং অনেক উত্থান পতন একসঙ্গেই আপনাদেরকে পার করতে হচ্ছে। একটু জানতে চাই যে আসলে এই যে পথটা আপনারা চলছেন, এই চলার পথে কখনো ধাক্কা এসেছে? হ্যাঁ, অবশ্যই। সবারই আসলে চলার পথে কিন্তু একটা করে ধাক্কা থাকে। তো আমাদের আসলে এরকম ধাক্কা, তুমি প্রথমে আপনাকে বলতেছিল যে আমরা চুরি চুরি করে করে বাজাইতাম, কারণ ও ছিল নতুন, আমিও ছিলাম নতুন। সবাই আমাদের হচ্ছে ওই টিটকারিমূলক কথাবার্তা বলতো, আমাদের দ্বারা হবে না বা পারবো না, এই টাইপ কথাবার্তা বলতো। তো আমরা ওই যে পার্কের এক কোনায় বসে বসে প্র্যাকটিস করতে 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 আসলে মোটামুটি যখন একটু ভালো হইলো আমাদের বাজানো, গায়কি সব কিছু, তখন থেকে আসলে এইভাবে আসলে আগানো। আর ব্যাপারটা হচ্ছে এই যে টিটকারিমূলক কথাবার্তা মানুষ বলতো যে মানে পারবো কি না, কখনো। বলতো আপনাদেরকে ঠিক? এই যে আমাদের দ্বারা হবে না, পারবো না আমরা, মানে আপনাদেরকে ডিমোটিভেট করতো? ডিমোটিভেট করতে, রাইট। আচ্ছা, এখন যখন দেখছে সে আপনারা শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন, লাখো লাখো শ্রোতারা আপনাদের গান শুনছে, তখন আসলে তাদের মনোভাবটা কি? এমন কিছু মানুষ ছিল আমাদের আশেপাশের যারা আমাদেরকে ডিমোটিভেট করতো আর কি। এখন তারা চায় যে আমাদের সাথে একটু বসে আড্ডা দেওয়ার জন্য। আড্ডায় তো নিশ্চয়ই তাদেরকে সেই কথাটা বলতে পারেন না যে কথাটা তাদেরকে বলতে চান। স্পেসিফিক সেই মানুষটাকে যদি আমরা স্কিপ করি, যে মানুষরা আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করতো এবং আপনাদের এই জনপ্রিয়তার পর যে মানুষটা আপনাদের কাছে আসছে, আপনাদেরকে আপন ভাবার একটা প্রয়াস করে দিচ্ছে, সেই মানুষদের উদ্দেশ্যে আসলে কি বলা উচিত আপনার? এখন কথা হচ্ছে আমি একজন সঙ্গীতের মানুষ, অবশ্যই আমার মধ্যে আসলে হিংসা বা অহংকার থাকাটা ভালো জিনিস না। তো আমি আসলে তাদেরকে ওইরকম কিছু বলতে চাই না, ব্যাস তাদের নিয়ে আর কি সব ঠিকঠাক মতো করে চলুক, তারা আমাদের সাথে আসুক, গান গাক, এই তো আর কি। এবং তাদেরকে ধন্যবাদ দিন যে তারা ডিমোটিভেট করেছিল বলেই আজকে আপনারা এই স্ট্রাগলটা করেছেন। অবশ্যই তাদেরকে ধন্যবাদ।
খুব খুব বেশি ধন্যবাদ। আসলে তারা যদি ডিমোটিভেট না করতো বা কটু কথা না বলতো, আসলে এই জেদ তৈরি হইতো না যে না আমরা পারবো বা আমরা করে দেখাবো, এমন টাইপ কোনো জেদ হইতো না আর কি। কখনো কি এমন মনে হয়েছে যে আমরা তো মানুষ, দিন শেষে তো আমাদেরও ভালো লাগা খারাপ লাগা কাজ করে আমাদের ভেতর, ডিমোটিভেট হতে হতে কখনো মনে হয়েছে সঙ্গীতটা ছেড়ে দেই, বা এমন কোনো কথা যেটা খুব আঘাত করেছে আপনাদের? না আসলে এত এত মানে এরকম এরকম ডিপলি তারা বলেনি? হ্যাঁ, এত ডিপলি কখনো বলে নাই। আর আমরাও আসলে খুব ভালো লাগার একটা জিনিস সঙ্গীত। এখনো অনেকেই যাই কিছু বলুক না কেন, সেগুলো আসলে কানে নেই না ওইভাবে যে। ঠিক আছে, মানে কোনো বাজে কথা কানে নেওয়ার প্রয়োজন নেই। গানের মানুষ, গান দিয়ে মানুষের মাঝে আছেন, গান দিয়ে মানুষের মধ্যে থাকতে হবে। আমরা এবার তাহলে কোন গানটি শুনবো? আমরা শুনবো হচ্ছে তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। আমার বাড়ি তো রঙের মেলা নেই, তবে আপনাদের বাড়ির রঙের মেলার গল্পটা শুনে আসি। ওকে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, এই ভাবনায় বয়স আমার বাড়ে না। আরে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। মানুষের বয়স বাড়ুক না বাড়ুক, তবে এই যে গানের যাত্রা, এই যাত্রার বয়সটা যাতে অনেক লম্বা হয়। মাকনুন, আসলে আপনারা যেখানে গাইছেন বা যে পরিবেশে গাইছেন, যে প্ল্যাটফর্মগুলোতে গাইছেন, সেইটা আসলে আপনাদের এই সঙ্গীত যাত্রায় কতটুকু উপযোগী বা কতটুকু যোগ্য জায়গায় আপনি আছেন বলে মনে করেন? আমরা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলোতে গান গাচ্ছি, সবাই সেই প্ল্যাটফর্মগুলোতেই হচ্ছে, মানে মূলত সোশ্যাল মিডিয়াতেই তো গাইছেন হ্যাঁ এখন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেই। কিন্তু একজন শিল্পী, সে আসলে তার নিজের মৌলিক গান বা তাকে যে পৃষ্ঠপোষক করবে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে তো আমরা যাই। তো এই ধরনের কোনো অফার বা কোনো ভাবনা আপনার আছে কিনা? অবশ্যই আছে, যদি ওইভাবে কখনো মানে সুযোগ হয় বা কোথাও সুযোগ পাই, তো অবশ্যই নিজের কিছু মৌলিক গান করার চিন্তাভাবনা আছে আর কি। আর এখন তো আপাতত আমরা অনেক ছোট মানুষ, অনেক কিছু জানারও বাকি আছে, আমরা আরেকটু শিখি জানি। সিন্ডিকেট কি আপনাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি করে কিনা? আমাদের ময়মনসিংহের সবাই সংস্কৃতি মানা মানুষ এবং খুব সঙ্গীতপ্রিয় মানুষ সবাই। কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে কিছু মানুষ আছে যে যখন দেখে যে সে আমার চেয়ে ভালো গাইছে, আমার চেয়ে একটু বেশি জনপ্রিয়তা পাচ্ছে, তার মধ্যে একটু হিংসা কাজ করে। নিশ্চয়ই আপনার আশেপাশে এই ধরনের ঘটনা আপনি দেখছেন বলেই আপনার এই ধরনের একটা চিন্তাধারা কিন্তু এসেছে। এখন সব মানুষ তো আর একরকম হবে না। কখনো কেমন হয়েছে কোনো মানুষ আপনাকে ব্ল্যাকমেল করছে? না, এখন এমন কখনো হয়নি আর কি। হওয়ার সম্ভাবনা আছে? না, আলহামদুলিল্লাহ সবার সাথে তো খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলি, সো আসলে এরকম হওয়ারও সম্ভাবনা খুবই কম।
আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে মাকনুন আপনি কথা বলার চেয়ে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আর এই যে পরিবেশটা, এই পরিবেশের সঙ্গে গানগুলো আসলে দারুণ যাচ্ছে। তাহলে আমরা নেক্সট একটা গান শুনে আসি। ঠিক আছে। যার মন ভালো না দেখতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালো না দেখতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। শেষে ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার, ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হীরা মতি মুক্তার গোদানা। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। যার তার সনে প্রেম যে করা, জাতি সাপের লেজে গো ধরা। বলি যার তার সনে প্রেম যে করা, জাতি সাপের লেজে গো ধরা। দংশিলে আর প্রাণে বাজবি না রে, দংশিলে আর প্রাণে বাজবি না। মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। মা কালের ফল দেখিতে ভালো, ও পরে লাল ভেতরে কালো। বলি মা কালের ফল দেখিতে ভালো, ও পরে লাল ভেতরে কালো। সেই ফলের স্বাদ খাওয়া তো যায় না রে, সেই ফলের স্বাদ খাওয়া তো যায় না। মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। শেষে ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার, ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হীরা মতি মুক্তার গোদানা। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। আচ্ছা, যেহেতু মানব মন অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু না ভেবেই প্রেমে পড়ে যাই,
তো সেক্ষেত্রে কিন্তু আসলে এত ভাববার সময় আমাদের হয় না। তো এখন যেহেতু মাকনুনের গান শ্রোতারা অনেক বেশি পছন্দ করছে, নিশ্চয়ই তার গানের প্রেমেও অনেকে পড়েছে এবং মাকনুন পর্যন্ত সেই কথাটা পৌঁছে দিয়েছে। আছে এরকম কোনো ঘটনা যেটা আমাদেরকে আপনি জানাতে চান? আমার যারা আমার গান শোনে এবং আমাকে অনেক ভালোবাসে, প্রথম কথা তারা সবাই আমাকে অনেক সাপোর্ট করে, প্লাস অনেক ইনবক্সে নক দিয়ে বলে যে অনেক ভালো গাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করে। ভালো গাচ্ছেন এর বাইরে আর কি বলে? ভালো করছি, ভালো গাচ্ছি তাদের কাছে। কেউ কখনো বলেনি যে আপনাকে খুব ভালো লাগে? হ্যাঁ অবশ্যই, একজন শ্রোতা হিসাবে, আমার একজন ভালোবাসা মানুষ হিসেবে তো অবশ্যই বলেছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনার লাগাম পেছন থেকে কেউ টেনে ধরে আছে, যে কারণে আপনি একটু পাশ কাটিয়ে যেতে চাচ্ছেন। না আসলে সেরকম কিছু না আর কি। এই যে অস্বীকার করছেন, এর জন্য কিন্তু ঝামেলা হতে পারে। অন্তত আপনার ভক্ত অনুরাগী যারা আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন। না আপাতত আপাতত সেরকম কেউ আপনি নাই। পুরো খালি আছেন। মাখনুন তো তার কথা সে বলতে চাইছে না, তো বন্ধু হিসেবে তার কোন বিষয়টা আপনি ফাঁস করতে চাইবেন? বন্ধু হিসেবে আসলে ফাঁস করলে তো অনেক কিছু ফাঁস করা যায়, অনেক কিছুর প্রয়োজন নেই, কিন্তু জাস্ট একটা ফাঁস করলে বিষয়। বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। না না, বিশ্বাসঘাতকতা না, এটা যদি আপনি তার অবর্তমানে করতেন, আপনি তার সামনে বলছেন। না, সে মানুষ হিসেবে অনেক ভালো। আমি সেটা জানতে চাইনি। তার কোনো গোপন একটা বিষয়, যে বিষয়টা আসলে দর্শক জানলে দর্শকের ভালো লাগবে। গোপন বিষয় তেমন কিছু নাই, আমরা সবকিছু শেয়ার করি, কিন্তু গোপন বিষয় তেমন কিছু না। আপনি বলতে পারতেন মাকনুন খুব লাজুক স্বভাবের, এই যে যারা তাকে আসলে ইনবক্সে ভালোবাসার কথা জানায় সে এটা নিয়ে খুব খুশি হয় কিন্তু প্রকাশ করতে পারে না, বলতেই পারতেন এরকম সেটা কিছু। তো আমি তার ইনবক্সে গিয়ে দেখি নাই যে তাকে কে ভালোবাসতেছে, কে পছন্দ করে। আর আমি যদি দেখতাম তাহলে বলে দিতাম, ঠিক আছে। আচ্ছা তৌমিক, এই যে মাকনুন এবং আপনার যে বন্ধুত্বের গল্প শুনছি, বা এই যে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়ে আমি দেখছি, মানে খুবই অসাধারণ একটা ব্যাপার। আসলে এই সময়ে এসে মানুষের মধ্যে এই ভালোবাসাটা থাকে না, আর জায়গাটাও কিন্তু আসলে অনেক সুন্দর। তো আমরা তো এতক্ষণ এই পরিবেশে গান শুনলাম, এখানে সৌন্দর্য দেখলাম, আমরা একটু ওই দিকটা যাই, ওই দিকটা তো দেখি আসলে, ওই দিকে কিছু গান করি আমরা, চলেন। তৌমিক, কেমন লাগছে এই সময়টা? খুবই দারুণ এবং চমৎকার লাগতেছে। আর এতক্ষণ তো আমরা সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ আসলে সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম, সঙ্গে আপনাদের সুন্দর গান। ঠিক এই জায়গাটা এখন কেমন লাগছে? দারুণ লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা গান গাইলাম, এখন একটু একটু বসে বসছি। একটু আরাম লাগছে। আর আর আমাদের চারিদিকের পরিবেশ তো অনেক সুন্দর, আশেপাশের দৃশ্য। কাশফুলের শেষ সময়, তারপরেও কাশফুলের যে কেশর, এইটা কিন্তু সবসময় আমাদেরকে মুগ্ধ করে। আর এখন আমাকে মুগ্ধ করছে মাকনুন এবং তৌমিকের গান। তো মাকনুন, এবার আমরা কোন গানটি শুনবো? এবার আমরা শুনবো একদিন আইবা বন্ধু আইবাই রে সেদিন আইসা আমার। ঠিক আছে, আমরা বন্ধুর অপেক্ষা করি আর গানটা শুনি। মনে হলো আপনার মনটা কেমন যেন ভারী হয়ে গেছে। আর যখন আসলে আমাদের মন খারাপ হয় তখন তো আমরা একান্ত আপন মানুষের ছায়াটা খুঁজি। তো আপনার জীবনে যখন খুব খারাপ সময় আসে, বা আপনি যখন একান্তই ভেঙে পড়েন মানসিকভাবে, কোন মানুষটির কথা আপনার সবার প্রথমেই মনে পড়ে? সবার প্রথমে আমার মনে পড়ে আমার মায়ের কথা। মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? মায়ের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং আমার জীবনের যত মানে থাকে না অনেকে শখ, সব শখগুলো আমার মাই পূরণ করছে আর কি সবসময়। আর আজকে এই জায়গাতে এসে গান গাচ্ছি, এটার পিছনে আমার মায়ের অবদানটাই সবচেয়ে বড়। আর আমার আম্মাকে আমি অনেক ভালোবাসি। আমরা তো আসলে প্রত্যেক সন্তানই তার বাবা মাকে খুব ভালোবাসি, এবং কখনো প্রকাশ্যে বা তাদের সামনে গিয়ে বলতে পারি না বাবা তোমাকে খুব ভালোবাসি বা মা তোমাকে খুব ভালোবাসি। আজকে আমাদের এই আয়োজনের মাধ্যমে মাকনুন, আপনি আপনার মাকে কি বলতে চান? আমার আম্মাকে প্রথমে অনেক ধন্যবাদ, আমাকে আসলেই এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তার সাপোর্টের জন্য এখানে আসছি। আর আমার আম্মার আমি অনেক ভালোবাসি। আম্মা, তোমার আমি অনেক ভালোবাসি। তৌমিক, আপনার কাছে একই বিষয় জানতে চাই, মায়ের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমার মেইন বাসা এক জায়গায়, আমি থাকি আরেক জায়গায় পড়ালেখার জন্য। মাকে অনেক মিস করি, তার সাথে সাথে মা শুধু একা না, বাবাকেও মিস করি, ভাই বোনদেরও মিস করি।
বাট বলতে পারি না মা বাবাকে যে বাবা অথবা মা তোমাদেরকে আমি ভালোবাসি, কিন্তু আজকে ক্যামেরার সামনে বলতে চাই তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। আমরাও চাই আসলে প্রত্যেক সন্তান তার বাবা মার প্রতি ভালোবাসা ধরে রাখুক। এবং মাকনুন, ভালোবাসার কথা তো বললেন, মাকে ভালোবাসার কথা জানিয়েও দিলেন, কিন্তু কখনো কি কোনো অপরাধবোধ আপনার ভেতরে কাজ করেছে যে মাকে কোনো একটা বিষয়ে খুব কষ্ট দিয়েছেন আপনি? মাকে ওইভাবে আসলে কষ্ট দিছি না কখনো, কিন্তু এমন অনেক সময় বোধ হয়েছে। ধরেন আসলে আমরা কিন্তু একমাত্র রাগ নিজের মায়ের সাথে দেখাইতে পারি, এছাড়া কিন্তু আসলে এই দুনিয়াতে কারোর সাথে ওইভাবে রাগ দেখানো যায় না। তো আম্মার সাথে অনেক সময় অনেকভাবে রাগ দেখাই ফেলছি। এগুলো নিয়ে আসলে নিজের মাঝখানে অনেক অনুশোচনা হয়েছে। অনেক সময় আমার পা ধরে আবার যাই মাপ চাইছি যে আম্মা মাফ করে দাও, আমার যদি কষ্ট পেয়ে থাকে কথায়। কিন্তু আমার আম্মা সবসময় একটা কথা বলতো যে তুই আর কার সাথে রাগ দেখাবি, আমি ছাড়া তোর ওইরকম তোর রাগ দেখানোর কেউ নাই। মায়েরা আসলে এমনই হয়, সন্তান যত বড় অপরাধী করুক না কেন মায়ের কাছে তো সেই সন্তান। আজকে মাকনুন, এই সুন্দর আড্ডায় আমরা আপনার মাকে উৎসর্গ করে একটা গান শুনতে চাই, এবং সেটা অবশ্যই আমি চাইবো আপনার কণ্ঠে যে গানটি আপনার মা খুব পছন্দ করে সেই গানটি আমরা শুনবো। আমার মায়ের কান্দন যাবতে দুই চার মাস বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাবতে দিবা। দুই চার মাস বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
হাতে পায়ে তেল মাখামায় দিল শক্ত করি পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু আমার রাগ হইল নিজ গয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে হাতে পায়ে তেল মাখামায় দিল শক্ত করি পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু আমার রাগ হইল নিজ গয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে অসুখ হলে দেখি চাইয়া মায় রইছে বিছানায় বইয়া রে অসুখ হলে দেখি চাইয়া মায় রইছে বিছানায় বইয়া রে বলে আমায় নিয়া যাও গো আল্লাহ সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাবতে দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যে মায়া দিয়ে গাইলেন আমার মনে হয় এই গানটি আন্টি শোনার পর তিনি আরও একবার ফিল করবেন যে তার সন্তান তার জন্য এত মায়া দিয়ে এত মধুর সুরে গাইলো। আমরাও চাই যে পৃথিবীর সবার প্রতি মায়া বেঁচে থাকুক এবং আপনার সুরের মায়ায় শ্রোতারা ডুবে থাকুক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই গান আড্ডায় যুক্ত হওয়ার জন্য। মাকনুন, আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? সবাইকে বলতে চাই অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য, আমাদের গান শোনার জন্য। আমরা আপনাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। সবসময় আপনাদের এই ভালোবাসা হচ্ছে আমরা আশা করব অবশ্যই আমাদেরকে এই ভালোবাসা দিয়ে যাবেন। আসলে আপনাদের এই ভালোবাসার কারণে এই গানটা গাওয়া। তৌমিক, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? এই পর্যন্ত আসার পিছনে মেন কারণ হলো দর্শক আমাদেরকে ভালোবাসে দেখেই আজ এই পর্যন্ত আমরা আসতে পারছি। তাই দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের গান শুনবেন। আমরাও চাইবো আপনারা দুজন যে স্বপ্নের পথে হাঁটছেন আপনারা সেই স্বপ্নের শেখরে পৌঁছে যাবেন। মাকনুন, আমরা তো আজকে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম এবং অনেক বেশি গান শুনলাম। তবে যেহেতু এখন আমরা চলে যাব, আমরা এবার যেতে যেতে কোন গানটি শুনবো? আমার একটা পছন্দের গান, গাছতলাতে শান্তি নেই রে শান্তি গাছতলায়। আমার এই জীবনে সুখ হইল না
জ্বালাতে